सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतम गमया। नमस्कार। आज পরমা দত্ত রায়, মাধুরী মজুমদার এবং হিরণময় দত্ত স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী শুরুতে তাদের সম্পর্কে সামান্য কয়েকটি কথা। পরমা দত্ত রায়ের জন্ম কলকাতায় 2রা ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে। সমরেশ এবং নন্দিতা দত্ত রায়ের একমাত্র সন্তান পরমা। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী পরমা সাউথ পয়েন্ট স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমকম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কর্মজীবনে প্রবেশ করেন। পরমার জীবন অতি সংক্ষিপ্ত, কারণ অফিস যাওয়ার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 36 বৎসর বয়সে পরিবারের সকলকে রেখে সে অমৃতলোকে যাত্রা করে। পরমা দত্ত রায় স্মারক বক্তৃতা তার মা শ্রীমতী নন্দিতা দত্ত রায়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। মাধুরী মজুমদার রবীন্দ্রনাথ মুখার্জি ও রেণুকা মুখার্জির কন্যা। মাধুরী বাংলাদেশের খুলনা জেলার বাঁকা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই ঠাকুরমা স্বামীজির প্রতি ছিল তার ভালোবাসা। পরবর্তীকালে কর্মরত ছিলেন ক্যালকাটা টেলিফোনস বিভাগে। আকর্ষণীয় ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারিণী মাধুরী দেবী সকলকে তাঁর যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শনে মুগ্ধ করতেন। জীবন সায়ান্নেও ভগবত চিন্তার জন্য শারীরিক বাধা অতিক্রম করে পৌঁছে যেতেন মঠ ও মিশনের নানান শাখায়। 2015 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে 65 বৎসর বয়সে মাধুরী দেবী পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা তাঁর স্বামী শ্রী গণেশচন্দ্র মজুমদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। হিরণময় দত্ত মহাশয় 1926 খ্রিস্টাব্দের অধুনা বাংলাদেশের নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন রায়বাহাদুর শুভময় দত্ত এবং মাতা ছিলেন শিশুবালা দেবী। নোয়াখালীতে একটি স্কুলে বিদ্যাশিক্ষার পরে তিনি কলকাতার কলেজ থেকে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন। এর অনতিকাল পরেই তিনি ইংল্যান্ড গমন করেন এবং তিনি ইনার টেম্পল কর্তৃক বারে আহুত হয়েছিলেন। ফিরে এসে 1956 খ্রিস্টাব্দে হিরণময় দত্ত কলকাতার উচ্চ আদালতে যোগদান করেন। কর্মজীবনের সূচনাতেই হিরণময় দত্ত আইন, ব্যবসায় এবং শিক্ষকতার মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন। সে সময় প্রথমে তিনি সুরেন্দ্রনাথ আইন কলেজে অধ্যাপনা করেছিলেন। পরবর্তীকালে কলকাতার সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অধ্যাপনায় ব্রতী হন। ইন্ট্রোডাকশন টু কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড স্টাডিজ ইন কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল অধ্যাপক হিরণময় দত্ত বিরচিত এই দুটি গ্রন্থই ছাত্র মহলে অত্যন্ত সমাদৃত হয়েছিল। আইন ব্যবসাতে প্রভূত সাফল্য এবং বাণিজ্যিক শাখাতে তাঁর ব্যুৎপত্তির সুবাদে তিনি বিভিন্ন সরকারি ব্যাংক এবং ফার্মের সঙ্গে বহু বৎসর যুক্ত থেকেছেন। কলকাতার উচ্চ ন্যায়ালয়ে ব্যবহারজীবী হিসাবে তাঁর সাফল্যে বাদী ও বিবাদী সকলেই মুগ্ধ হতেন। 2013 খ্রিস্টাব্দে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তাঁর সুদীর্ঘ 50 বৎসরের অবদানের স্বীকৃতিতে তাকে সংবর্ধিত করেছিল। বার লাইব্রেরিতে তিনি তার সহকর্মী ও বন্ধু মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার রসবোধ এবং সরল হাসির গুণে। যতদিন শারীরিকভাবে সমর্থ ছিলেন ততদিন উচ্চ ন্যায়ালয়ের সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হতে দেননি। 31 জুলাই 2015-তে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের অবসানে তিনি চিরশান্তি লাভ করেন। এই স্মারক বক্তৃতা তার সহধর্মিণী শ্রীমতী নমিতা দত্তের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ পরমা দত্ত রায়, মাধুরী মজুমদার, হিরণময় দত্ত স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক আদিত্য ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, ইউনিভার্সিটি অফ মিশিগান। তার আলোচনার বিষয় শ্রী রামচন্দ্রের বাল্যলীলা। আমাদের আজকের যে বক্তা তিনি যেরকম তার যে বিষয় নির্বাচন করেছেন শ্রী রামচন্দ্রের বাল্যলীলা, অর্থাৎ এটি আমাদের ভারতবর্ষের একমাত্র এই ভারতের মাটিতেই হয় যেখানে আমরা ভগবানকে পর্যন্ত ছোট করে দেওয়ার ক্ষমতা রাখি। ভগবান বিভু, তিনি অনন্ত, তিনি অসীম, এইটা পৃথিবীর প্রায় সব ধর্মতেই আমরা দেখেছি। কিন্তু একমাত্র হয়তো আমাদের এখানেই আমরা কিন্তু ভগবানকেও ছোট করে দিতে পারি, যেখানে ভগবান আমাদের উপরে নির্ভর করেন। সেখানে তার সমস্ত আবরণ, সেখানে তার সমস্ত অলংকার, সেগুলি খসে পড়ে।
ঠিক সেই রকমভাবে আমি বেশ বড় বড় উপমা দিয়ে আমরা আদিত্যর পরিচয় দিয়েছি। সে এখন ইউনিভার্সিটি অফ মিশিগানে সে গবেষণারত রয়েছে, কিন্তু আপনারা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু আদিত্যর এই অলঙ্কারগুলো সব খসে পড়েছে। তার কারণ আপনারা বহুকাল আগে থেকেই আদিত্যর সঙ্গে পরিচিত আছেন। সে মিশিগানে যাওয়ার আগে থেকে আমাদের স্কুল অফ ল্যাঙ্গুয়েজে সে পড়িয়েছে, সংস্কৃত ভাষার সে বিভিন্ন কোর্স আমাদের এখান থেকে করেছে। এর আগেও তার এই অলঙ্কারগুলির যখন তার ছিল না তখনও সে আপনাদের সামনে বক্তৃতা করেছে। সুতরাং তার সম্পর্কে নতুন করে আপনাদের কাছে পরিচয় করানোর কিছু নেই। তাও বলে রাখি, যাদবপুরের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সে স্বর্ণপদক প্রাপ্ত করে এবং স্নাতকোত্তরে উত্তীর্ণ হয়। তারপরে বাকি যে কথাগুলি আমি বলছিলাম, যে বর্তমানে সে মিশিগান ইউনিভার্সিটিতে গবেষণা করছে। আর সে তার আজকের যে আলোচনার বিষয়, এবং সেই কারণেই গবেষণার কাজেই তার ভারতবর্ষে আবার আসা, এবং আসবার আগেই সে বলেছিল যে আমি শ্রী রামচন্দ্রের বাল্যলীলা বিষয়ে আমি কিছু উপস্থাপন করব, বা এখানে আপনারা যারা সুধীমণ্ডলী রয়েছেন তার সামনে সেগুলো সে উপহার স্বরূপ সে নিয়ে এসেছে। এখন তার মধ্যে গবেষণার মধ্যে কতখানি আপনারা গ্রহণ করবেন বা বিতর্ক করবেন সেটা আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা এবং বক্তা, আপনারা এই দুজন যুযুধান পক্ষের মাঝ থেকে আমি বিদায় নিয়ে আদিত্যকে অনুরোধ করি সে তার আজকের বক্তৃতা শুরু করুক। ধন্যবাদ, নমস্কার। বিতরসি দিক্ষুরণে দিক্পতিকমনীয়ম দশমুখমৌলিবলিম রমণীয়ম কেশব ধৃতরাম শরীর জয় জগদীশ হরে। দশানন রাবণের 10 শির 10 দিকপালকে বিতরণকারী রাম শরীরধারী জগদীশ্বর শ্রীহরির জয় হোক। আমার মন বুদ্ধি সমাধি দিয়ে একযোগে প্রণাম জানাই আমার গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডেভিড ব্রিককে, যিনি এখান থেকে দূরত্বের নিরিখে প্রায় 12,750 কিলোমিটার পশ্চিমে আর সময়ের সাপেক্ষে 9.5 ঘন্টা পরে অ্যান আরবারে রয়েছেন। আভূমি প্রণতি নিবেদন করি গোলপার্ক স্থিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পূজনীয় সেক্রেটারি মহারাজ ও অপরাপর স্বামীজি মহারাজকে। শ্রোতৃমণ্ডলীতে উপস্থিত গুরুজন ও বিদগ্ধজনেদের জানাই যথাযোগ্য সম্মান ও অভিবাদন। সর্বোপরি আজ শ্রীরামের বাল্যকাল সম্পর্কে কিছু ভাবনা পরিবেশনের সুযোগ দেওয়ায় বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ইনস্টিটিউটের কালচারাল কমিটি এবং স্মারক বক্তৃতার আয়োজক তথা ব্যবস্থাপকদের। আমার বক্তৃতার শিরোনামের 2টি অংশ রেখেছি। একটি অংশই কেবল মুদ্রিত হয়েছিল ক্যালেন্ডারে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। 2টি অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রথম অংশের নাম যা আপনারা শুনেছেন, শ্রীরামের বাল্যলীলা। দ্বিতীয় অংশে কোলন দিয়ে যে শব্দগুলো আমি রেখেছি সেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ আমার আজকের আলোচনার নিরিখে। 3টি শব্দ: প্রচারে, সম্প্রচারে, অপপ্রচারে। কেন এই 3টি শব্দ ব্যবহার করেছি তার আলোচনায় আমি আসছি। রামায়ণী কথার সঙ্গে ভারতীয়রা যেভাবে সম্পৃক্ত, তাতে রামায়ণ থেকে রামের ছোটবেলার বর্ণনা মাত্র পাঠ করা আমি নিষ্প্রয়োজন বলেই মনে করি। তাই শুরুতেই স্পষ্ট করে দিতে চাইছি এই বক্তৃতার গতি প্রকৃতি। ওই যে বললাম, আমার গবেষণার সঙ্গে সম্পৃক্ত হবে এই আলোচনা যখন আমি এই 3টি শব্দকে সামনে আনব: প্রচার, সম্প্রচার এবং অপপ্রচার। বিশেষ করে অপপ্রচার, ওই শব্দটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কেন? ভারতীয় পরম্পরায় তর্ক বিতর্কের প্রথমে পূর্বপক্ষের অবতারণা করতে হয়। গবেষণার ক্ষেত্রেও আমরা আগে সমস্যাটা উল্লেখ করি, তারপর বিচার বিমর্শ করতে হয় সমস্যাটার তাৎপর্য নিয়ে, বা অন্যভাবে বললে সমস্যাটাকে আরও সমস্যায়িত করতে হয়, প্রবলেমকে আরও প্রবলেমেটাইজ করতে হয়। তারপর সমস্যার অন্তত কিছুটা কিয়দংশের সমাধান কল্পে পরিচালিত হয় গবেষণার অবশিষ্টাংশ।
তার জন্য অনুসৃত হয় কি সুনির্দিষ্ট একটা মেথডোলজি বা পদ্ধতিতন্ত্র। অপপ্রচার শব্দটা এক্ষেত্রে এক কথায় আমার পূর্বপক্ষকে নির্দেশ করবে। প্রচার ও সম্প্রচার রূপী বহিরঙ্গে সুচারুরূপে অন্তর্লীন অপপ্রচার নানাবিধ স্বার্থ চরিতার্থ করে দেয়। আগে যেমন বললাম শ্রীরামের বাল্যলীলা প্রসঙ্গে সেই সব অপপ্রচারমূলক সমস্যাকে কয়েকটা আঙ্গিকে ব্যাখ্যা করতে আর তার সম্ভাব্য নিরসনে সচেষ্ট হব আজকের বক্তৃতায়। শুরুতে কিছু কথা আরও বলে নেওয়া প্রয়োজন মনে করি। এই বক্তৃতায় রামায়ণ বলতে আমি কিন্তু কেবল বাল্মীকীয় রামায়ণ আর তার পাণ্ডুলিপির ঐতিহ্যকেই বুঝব। আমি তাকে একটা স্তরায়িত টেক্সট হিসাবে বুঝতে চেষ্টা করব না, তার ঐতিহাসিক প্রেক্ষিত আলোচনা করার চেষ্টা একেবারেই করব না। বরং অ্যাজ এ টেক্সট, অ্যাজ এ হোল টেক্সট রামায়ণ কীভাবে পরবর্তীকালে ম্যানুস্ক্রিপ্ট ট্র্যাডিশনে রিসিভড হয়েছে এবং সারা ভারতে ছড়িয়ে পড়েছে, কিভাবে তার মধ্যে পাঠান্তর ঘটেছে, সেইগুলোর কিছু কিছু আলোচনা, জটিল করব না, সামান্য কিছু আলোচনা মধ্যে মধ্যে নিয়ে আসব। অপরাপ্র ভাষায় অনুদিত রামকথা ও রামায়ণাশ্রিত কাব্য আজ আমার আলোচনার বিষয় একেবারেই নয়। আগেভাগেই এই কারণগুলো স্বীকার করে নিতে আমার কোনো দ্বিধা নেই, বলতে পারেন একান্তই আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা। ওই সব সাহিত্যের অন্তর্ভুক্তি অযথা বক্তৃতাকে দীর্ঘায়িত করবে অথবা জটিল করে তুলবে, আর বাল্মীকীয় রামায়ণকে নিয়ে আলোচনার পরিসরকে কিন্তু সংকুচিত করে তুলবে। অনেক অনুদিত রামায়ণের রচনাকাল আমার অধিতব্য কালকাঠামোরও বাইরে। আমি সেই সব ভাষা পড়তেও পারি না, যা একান্তই আমার ব্যক্তিগত ত্রুটি। ঐতিহ্যগতভাবে রামের জীবনের সুসংবদ্ধ বর্ণনারূপে ভারতীয় পরম্পরায় বাল্মীকীয় রামায়ণকেই বোঝা উচিত, ঠিক যেমন কুরুকুলের কয়েক প্রজন্মের ইতিহাস বিধৃত আছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মহাভারতে। বাল্মীকি আদি কবি, রামায়ণ আদি কাব্য। এর অনুসারী সাহিত্যগুলি বা দেশজ ভাষার অনুবাদগুলি কিন্তু নয়। সর্বোপরি রমিলা থাপারকে অনুসরণ করে উল্লেখ করা উচিত যে সংস্কৃত মহাকাব্য দুটি প্রাচীন ভারতীয় ঐতিহাসিক পরম্পরার সাক্ষ্য, অতীতের আখ্যান রয়েছে সেখানে অন্তর্লীন বা এমবেডেড। এখন একথা স্বীকার করতে দ্বিধা নেই যে মহাকাব্য দুটি যে বৃহৎ রূপ পরিগ্রহ করেছে তা অবশ্যই সম্ভবপর হয়েছে বহু স্তরের মধ্য দিয়ে। কোনো ঘটনার জ্ঞানার্জন থেকে তার বিবরণ প্রদান পর্যন্ত বিবিধ স্তরের উল্লেখ দুটো মহাকাব্যের মধ্যেই কিন্তু বিধৃত রয়েছে। মহাকাব্য দুটির নির্মেদ, নিরালম্ব আদি স্তর ঠিক কতটুকু ঔপনিবেশিক কাল থেকেই কিন্তু পণ্ডিত মহলে সেই চিন্তা প্রবাহিত হতে দেখা দেয়। সাতকাণ্ড রামায়ণের মধ্যে বালকাণ্ড ও উত্তরকাণ্ডকে আদিস্তরের অন্তর্ভুক্ত বলে মানতে রাজি হননি বহু পণ্ডিত। উত্তরকাণ্ডকে আজকের মতো আলোচনার থেকে পুরোপুরি সরিয়ে রেখে বললে বালকাণ্ডকে রামায়ণের মূল অংশ না মানাকে পূর্বপক্ষ বা সমস্যা হিসাবে বা ওই যে আমার কথায় অপপ্রচার হিসাবে নেওয়া যেতে পারে। পরবর্তী অপপ্রচারটি আবার এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি হচ্ছে রামায়ণে নাকি রামের বাল্যকালের বর্ণনা অপ্রতুল। গবেষক মহলে এই বক্তব্য সামনে এনেছিলেন ড্যানিয়েল ফেলার। সেই বক্তব্যটিকেও আমি যথাসাধ্য নস্যাৎ করব। তবে বলে রাখা ভালো যে এমন ভাবনা কিন্তু ফেলারের একার নয়, জনপরিসরেও কিন্তু এই ধরনের ভাবনা ছড়িয়ে পড়েছে। যখন তার কারণ খুঁজতে নামলাম তখন পৌঁছলাম তৃতীয় সমস্যায় বা তৃতীয় অপপ্রচারে। সেটা হলো সম্প্রচারের নামে অপপ্রচার। চলচ্চিত্র ও দূরদর্শন মাধ্যমে অর্থাৎ রামায়ণের সিনেম্যাটিক অ্যান্ড টেলিভিজুয়াল অ্যাডাপ্টেশনের মাধ্যমে জনপরিসরে বালক রাম ও তার কৃতকর্ম বা আমার ভাষায় পরে আলোচনা করব অবশ্যই লীলা, সেই লীলাকে ফুটিয়ে তোলার সীমাবদ্ধতা দেখা গিয়েছে। এই তিনটি সমস্যা বা অপপ্রচারের আলোচনা করব আর সামনে আনার চেষ্টা করব রামায়ণের পাণ্ডুলিপির ঐতিহ্যকে, আর খোঁজার চেষ্টা করব, অনুসন্ধান করার চেষ্টা করব শ্রীরামের বাল্যলীলার কিছু মুহূর্তকে। বাল্মীকীয় রামায়ণকে অনুসরণ করে আলোচনা করব এ কথা তো বললাম, কিন্তু বাল্মীকীয় রামায়ণেরই বা কোন সংস্করণ, কোন অনুবাদকে আমি দেখছি সে কথাও
আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন ভাদোদরার ওরিয়েন্টাল ইনস্টিটিউট থেকে প্রকাশিত সবিমর্শ সংস্করণ বা ক্রিটিক্যাল এডিশন 7 খণ্ডে প্রকাশিত। আমি এটিকেই অনুসরণ করছি এবং এর পাদটিকায় প্রদত্ত টিকাগুলির অনুসরণে পাণ্ডুলিপির ঐতিহ্যকেও বোঝার চেষ্টা করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সবিমর্শ সংস্করণের পূর্ণাঙ্গ ইংরাজি অনুবাদের জন্য আর তার উপরে বিস্তৃত টিকার জন্য আমি ব্যবহার করছি প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত প্রফেসর রবার্ট গোল্ডম্যান ও তার সহকর্মীদের দ্বারা প্রকাশিত সঠিক ইংরাজি অনুবাদকে, কোনো অর্থনীতিবিদের অনুবাদকে নয়। মহাভারতের সবিমর্শ সংস্করণ এর কাজ শুরু করে পুনাস্থিত BORI ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট। মহাভারতের সেই ক্রিটিক্যাল এডিশন নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করা হয়েছিল বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বা পুঁথির প্রতিতুলনা বা আন্তঃপর্যালোচনা এর মধ্য দিয়ে একটা সংক্ষিপ্ত মান্য রূপ খুঁজে বের করা, যেটিকে বলা যেতে পারে মহাভারত বা আদিতম মহাভারতের আদিতম অংশ বা অবিকৃততম অংশ, যার উপরে বিভিন্ন আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা লিপিতে বিভিন্ন আলাদা আলাদা সময়ে কিছু কিছু পাঠান্তর ঘটেছে, কিছু কিছু প্রক্ষেপণ ঘটেছে। একইভাবে 1950-এর দশকে সেই কাজ রামায়ণের ক্ষেত্রে শুরু করে ভাদোদরার ওরিয়েন্টাল ইনস্টিটিউট। সেই কাজ করতে গিয়ে 1950-এর দশকে তারা সম্পূর্ণ অসম্পূর্ণ মিলিয়ে সন্ধান পেলেন প্রায় 2 সহস্রাধিক রামায়ণের পাণ্ডুলিপি। এর মধ্যে বেশিরভাগই প্রায় সম্পূর্ণ, কিছু কিছু পৃষ্ঠা কীটদষ্ট ইত্যাদি। আপনারা ভারতের ক্লাইমেট সম্পর্কে ভালোভাবেই অবগত, সেখানে পাণ্ডুলিপি টিকে থাকা এটা বড় আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, তবুও তারা 2 সহস্রাধিক পাণ্ডুলিপি পেয়েছেন। কিছু কিছু পাণ্ডুলিপি স্বেচ্ছায় সংক্ষিপ্ত, 2-1টি কাণ্ডে সীমাবদ্ধ, কিছু কিছু পাণ্ডুলিপি প্রায় সম্পূর্ণ, কয়েকটি অংশ মাত্র কীটদষ্ট। তার মধ্যে থেকে চলল প্রথম পর্বের ঝাড়াই বাছাই। সেই পর্বের ঝাড়াই বাছাই থেকে পাওয়া গেল 86টি পাণ্ডুলিপি। প্রথম পর্বে যে 86টি পাণ্ডুলিপি বাছাই করা হলো তার পরিচয় দেওয়ার চেষ্টা করছি অতি সংক্ষেপে। এর মধ্যে কাশ্মীর থেকে সারদা লিপিতে পাওয়া গিয়েছিল একটি, যদিও এই ম্যানুস্ক্রিপ্টটি মোটামুটি 1850-60-এর দশকে রচিত বা অনুলিখিত, তার পূর্বেকার নয়। নেপাল থেকে পাওয়া যায় 2টি নেওয়ারি ম্যানুস্ক্রিপ্ট। মৈথিলি ভাষায় মৈথিলি লিপিতে পাওয়া যায় 4টি, বাংলা লিপিতে পাওয়া যায় 4টি, তেলেগু 7টি, কন্নড় 1টি, গ্রন্থলিপিতে 10টি, মালায়ালাম লিপিতে 9টি, নন্দীনাগরীতে 3টি এবং দেবনাগরীতে সারা ভারত জুড়ে মোট 45টিকে তারা মান্য বলে প্রথম পর্বে গণ্য করেন। ওড়িয়া লিপিতে লিখিত একটি মাত্র পুঁথি ওরিয়েন্টাল ইনস্টিটিউটের কাছে পৌঁছেছিল, কিন্তু সেটিতে কেবল বালকাণ্ড ও অযোধ্যাকাণ্ড মাত্র ছিল। ওই 86টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পর্যায়ের আন্তঃপর্যালোচনা করে সম্পাদক মণ্ডলী 37টি মান্য পাণ্ডুলিপিকে নির্ধারণ করেন এবং বাকিগুলি ছিল কম বেশি ওই 37টিরই অনুলিখন। এবার এই 37টি পাণ্ডুলিপির নিরিখে তারা প্রথম ভাগ করলেন উত্তর দক্ষিণ ভারতে। উত্তরের পাঠ এবং দক্ষিণের পাঠ, রামায়ণের প্রধান এই 2টি পাঠ প্রথম তারা নির্ধারণ করলেন। দক্ষিণ ভারতীয় পাঠের কথায় পরে যাচ্ছি। উত্তর ভারতীয় পাঠকে আবার তারা 3টে রিজিয়নাল ডিভিশন দিলেন, 3টে এলাকাগত বিভাজন দিলেন। উত্তর পশ্চিমের পাঠভেদ, উত্তর পূর্বের পাঠভেদ এবং পশ্চিমের পাঠভেদ। উত্তর পশ্চিমের পাঠভেদ পাওয়া যায় সারদা লিপিতে, যেটি আগেই জানিয়েছি সম্ভবত 19বিংশ শতাব্দীর মধ্যভাগে অনুলিখিত। রামায়ণের উত্তর পূর্ব পাঠভেদ, তার মধ্যে রয়েছে নেওয়ারি লিপির 2টি পুঁথি, মৈথিলি লিপির 4টি এবং বঙ্গলিপির 4টি পুঁথি, এছাড়া 6টি দেবনাগরী লিপির পুঁথি। 1076 বিক্রম সম্বত বা 1020 মান্নাব্দ বা খ্রিস্টাব্দে অনুলিখিত নেওয়ারি পাণ্ডুলিপিটিই কিন্তু এযাবৎ আবিষ্কৃত রামায়ণের প্রাচীনতম পাণ্ডুলিপি
এটি রামায়ণের ক্ষুদ্রতম পুঁথিও বটে। শুধু নেপালেই অন্য যে নেওয়ারি পুঁথিটি পাওয়া গিয়েছে সেটি এর 655 বছর পরে 1675 মান্নাব্দে বা খ্রিস্টাব্দে অনুলিখিত। সেই পুঁথিতে যা যা অংশ আগের পুঁথিতে ছিল না অতিরিক্তভাবে সংযোজন করা হয়েছে, অনায়াসে সেগুলিকে কিন্তু প্রক্ষেপণ বলা যায়, এবং সেই প্রক্ষেপণ 1020 থেকে 1675 মান্নাব্দের মধ্যে ঘটেছে, একথাও স্পষ্ট করা যায়। রামায়ণের প্রাচীনতম মৈথিলী পুঁথিটি 1360 মান্নাব্দের, অন্যদিকে বঙ্গাক্ষরে লিখিত প্রাচীনতম পুঁথিটি 1688 মান্নাব্দের। এই পুঁথিটি বর্তমানে প্যারিসের বিবলিওথেক ন্যাশনালে সংরক্ষিত আছে। উত্তর ভারতীয় পাঠের তৃতীয় পাঠভেদ হচ্ছে পশ্চিমের পাঠভেদ। এখানে 4টি দেবনাগরী পুঁথি পাওয়া যায় রাজস্থান এবং গুজরাট থেকে। উত্তর ভারতে যেরকম 3টে প্রধান এলাকাভিত্তিক পাঠভেদ দেখা যায়, দক্ষিণ ভারতে সেরকমটা দেখা যায় না। দক্ষিণ ভারতে 3টি তেলেগু, 4টি গ্রন্থি এবং 4টি মালয়ালাম ও সর্বোপরি 5টি দেবনাগরী পুঁথি মিলিয়ে পড়লে দেখা যায় যে উত্তর ভারতে মোটামুটি একটা সাধারণ রূপ গিয়ে পৌঁছেছিল। উত্তর ভারতে যেমন বললাম লিপি আর অঞ্চলভেদে ব্যাপক পাঠভেদ দেখা গিয়েছিল, আর দক্ষিণে সেটা দেখা যায়নি। দক্ষিণে কিন্তু আরেকটা ক্ষেত্রে মতভেদ দেখা গিয়েছিল, সেটা ছিল রামায়ণের ভাষ্য রচনায়। বিশেষ করে অদ্বৈতবাদী এবং বিশিষ্টাদ্বৈতবাদী ভাষ্যকারদের মধ্যে রামায়ণের আলোচনায়, রামায়ণের ব্যাখ্যায় মতভেদ দেখা গিয়েছিল। প্রসঙ্গত রামায়ণের ভাষ্যের কথা বলার লোভ সম্বরণ করতে পারছি না। 50-এরও অধিক ভাষ্য পাওয়া গিয়েছিল রামায়ণের, যা বা অন্তত কয়েকটি কাণ্ডের ওপর। আদি ভাষ্যকারদের মধ্যে বিমলবোধ এবং সর্বজ্ঞ নারায়ণের ভাষ্য অধুনা লুপ্ত। রামানুজাচার্য, মহেশ্বর তীর্থ, গোবিন্দরাজ, মাধবযোগী এবং বিশেষ করে নাগেশ ভট্ট রামায়ণের প্রসিদ্ধ ভাষ্যকার। ওরিয়েন্টাল ইনস্টিটিউট রামায়ণের ক্রিটিক্যাল এডিশন বা সবিমর্শ সংস্করণ নির্মাণের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণের পাঠভেদগুলির মধ্যে অত্যন্ত সমস্যার মধ্যে পড়েন এবং শেষ পর্যন্ত তারা দক্ষিণের পাঠটিকে অপেক্ষাকৃত মান্য পাঠ হিসাবে গ্রহণ করেন। এর অনেকগুলি কারণ তারা জানিয়েছেন। যেমন একটি কারণ হচ্ছে দক্ষিণের পাঠে পুরনো যে মহাকাব্যিক সংস্কৃত, যার মধ্যে অনেক অপাণিনীয় বা পাণিনি পূর্ব সংস্কৃতের ছাপ রয়েছে, সেইগুলো রক্ষিত ছিল। উল্টো দিকে উত্তর ভারতের পাঠের ক্ষেত্রে দেখা যায় বহু ক্ষেত্রেই লিপিকরেরা তাদের মতন করে তাদের চোখে যেটি সংস্কৃত হিসাবে অশুদ্ধ মনে হয়েছে সেগুলিকে শুদ্ধিকরণ করেছেন। লোয়ার ক্রিটিসিজমের সিদ্ধান্ত অনুযায়ী যেই পাঠ অপেক্ষাকৃত প্রাচীন বলে মনে হয় সেই পাঠের মান্য রূপ হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায়। এ তো গেল মোটামুটি রামায়ণের যে সংস্করণ ব্যবহার করছি তার কথা। এবার রামায়ণের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, আর আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই আমি 3টে অপপ্রচারকে খণ্ডন করায় ব্রতী হব। বাগ্বিদ্দিগের শ্রেষ্ঠ মহর্ষি বাল্মীকি নারদের নিকট সমসাময়িক এক মহান গুণবান কীর্তিমান জিতেন্দ্রীয় মানুষের কথা শুনতে চেয়েছিলেন। নারদ দেবর্ষি, তার গতায়াত যথেচ্ছ। তিনি লোকমুখে শুনেছেন রামের কীর্তি। রামের কীর্তি সম্পর্কে যা জানতেন বর্ণনা করলেন বাল্মীকির সামনে। বললেন, দেবতাদের মধ্যেও যত যত গুণের সমাবেশ দুষ্কর, তার চেয়েও অধিক গুণাবলিতে ভূষিত ইক্ষ্বাকুকুলতিলক। বালকাণ্ডের প্রথম সর্গের এই আলোচনা নারদ বাল্মীকি সংবাদ নামেও পরিচিত। এবার যে দেশে শুধু শস্ত্র বিনোদ নয়, শাস্ত্র বিনোদ ও শাসকদের
গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কাব্যচর্চায় চমৎকারিত্বের উত্থাপন আর তার বৈধতা সিদ্ধি সেখানে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিল কাব্যকৃতির প্রসঙ্গে। সবেমাত্র আষাঢ়স্য প্রথম দিবস অতিক্রান্ত হয়েছে। কালিদাসের মেঘদূত থেকে এই বৈধতা প্রসঙ্গটির উদাহরণ উত্থাপন করতে চাইছি। মেঘকে দূত করে প্রেরণ অবশ্যই চমৎকারিত্ব উৎপন্ন করে, কিন্তু নিন্দুকেরা কেন মেনে নেবেন যে মেঘের পক্ষে বার্তা বহন করা সম্ভব? তাই মহাকবি যেন তার পূর্বপক্ষকে কাব্যের শুরুতেই যথোচিত উত্তর দিয়ে দিলেন। ইত্যৌৎসুক্যাদ অপরিগণয়ন গৈহ্যকস্তং ইয়াচে কামার্তা হি প্রকৃতি কৃপণাশ্চেতনা চেতনীষু। চেতন অচেতনের ভেদবুদ্ধি লুপ্ত হয়েছে যে বিরহাতুর যক্ষের, তার কাছে আপাত অচেতন মেঘও পারে বার্তা বহন করতে। আর মন্দাক্রান্তায় বাঁধা পড়া এই কথাগুলো চমৎকারিত্বের উদ্ভব ঘটায় পাঠককুলের কাছে। যে কথা আরও পরে ওয়ার্ডসওয়ার্থ বলবেন, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, হ্যাঁ একদম সেই ভাবটাই। বাল্মীকি নারদ সংবাদে সেই ভাবটা ছিল না, সেই ভাবটা বাল্মীকি পেলেন শোক থেকে। দ্বিতীয় স্বর্গে দেখা যায় ব্যাধের স্বরে নিহত ক্রৌঞ্চ মিথুনের একজন আর অপরজন প্রিয় বিয়োগে মুহ্যমান আপনা থেকেই ব্যাধকে অভিশপ্ত করলেন বাল্মীকি শ্লোকের মাধ্যমে। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগম শাশ্বতী সমা ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমোহিতম। এর মধ্যেই রামায়ণের বীজটা লুকিয়ে নেই তো? রাম সীতার প্রণয়, বিরহ ওর পুনর্মিলনের কাব্যই তো রামায়ণ। ব্যাধের হাতে ক্রৌঞ্চ মিথুনের একজনের নিধন আদিকবির মনে শোকের সঞ্চার ঘটায়, আর সেই শ্লোকের মাধ্যমে রামের জীবনী রচনার দায়িত্ব বাল্মীকির উপর ন্যস্ত করেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার থেকে তিনি রামের জীবনের জ্ঞাত অজ্ঞাত সব বিষয়ই জানতে পারেন। তারপর তার রচিত কাব্যখানি গান করতে শিখিয়ে দেন কুশ ও লবকে। রামায়ণের বালকাণ্ডের মোটামুটি প্রথম 4টি স্বর্গ মিলিয়ে একে রামায়ণের এক প্রকার প্রস্তাবনা বলে ধরা যেতে পারে। কাব্যটিকে একটি সুসংবদ্ধ রূপ প্রদানের পর এই অংশগুলি লিখিত হতে পারে এমন মত বহু পণ্ডিত দিয়েছেন। তারা অন্তত পুরোপুরি বালকাণ্ডকে প্রক্ষেপণ বলেননি, তারা অন্তত এই 4টি স্বর্গকে প্রক্ষেপণ বলে উল্লেখ করেছেন, বা পরবর্তীকালে সংযোজিত হয়েছে এ কথা বলে উল্লেখ করেছেন। বিষয়সূচি আর ভূমিকা, কন্টেন্ট এবং ইন্ট্রোডাকশন, যে কোনো গ্রন্থ সমাপ্ত করার পরে যেমন পুনর্লিখনের প্রয়োজন পড়ে, তার আলোকে বিচার করলে এই মত মানতে ক্ষতি নেই যে মোটামুটিভাবে কাব্যটার একটা সুসংবদ্ধ রূপ পৌঁছানোর পর কাব্যকার ফিরে এলেন, এসে কিভাবে তিনি শুরু করেছিলেন সেই কথা লিখলেন। আর তার ফলে তার পক্ষে সহজ হলো যা তিনি নারদের থেকে জেনেছিলেন সেইটাকে পূর্বাপর্য মেনে বলা। তিনি কিভাবে শ্লোক লেখা শিখেছিলেন, তিনি ব্রহ্মার থেকে কি কি জ্ঞান পেয়েছিলেন এবং তিনি কাদেরকে রামায়ণ গান শিখিয়ে অযোধ্যায় পাঠিয়েছিলেন, এই সব লেখা। কিন্তু তাই বলে সমগ্র বালকাণ্ডকে বাদ দিয়ে রামায়ণ, এটা সম্ভবপর নয়। দশরথের পুত্ররূপে রাম ও তার 3 ভাইয়ের জন্ম থেকে রাম ও সীতার পরিণয় পর্যন্ত এই ঘটনাগুলিকে নিয়ে 76টি স্বর্গে বিধৃত হচ্ছে রামায়ণের বালকাণ্ড। রামের জন্ম রাক্ষসরাজ রাবণকে সংহারার্থে। সেই বিচারে রামায়ণকে পৌলস্ত্যবধ কাব্য বলা হয়। তবে একবার ভাবুন তো, রামের জন্মকথা থেকে সীতার সঙ্গে তার পরিচয়, পরিণয় এই সবকে বাদ দিলে রাবণ কর্তৃক সীতাহরণ আর তাকে উদ্ধারার্থে রাবণবধের সমস্ত প্রসঙ্গ ভিত্তিহীন হয়ে পড়ে না? যদি আমরা বালকাণ্ডকে রামায়ণের অংশ বলে, আদিস্তরের অংশ বলেও অস্বীকার করি। নারদ বাল্মীকি সংবাদে যদিও রামের বাল্যকালের কোনো উল্লেখ নেই, তথাপি ব্রহ্মার নিকট বাল্মীকি রামের জীবনের সব কথাই জেনেছিলেন এ কথা উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গটি
সামগ্রিকভাবে রচনাকে এক দৈব বৈধতা প্রদান করেছে বলে আমি বিশ্বাস করি। যেমন বৈধতা নেওয়ার চেষ্টা করেছিলেন মহাকবি কালিদাস তার মেঘদূতম কাব্য থেকে, যে উদাহরণটি আমি আপনাদের সামনে আগেই রেখেছি। সেখানে সহজেই অনুমেয় যে নারদ না বললেও ব্রহ্মার নিকট থেকে বাল্মীকি রামের বাল্যকাল সম্পর্কে জেনেছিলেন, নারদের না বলা অন্যান্য সব প্রসঙ্গই জেনেছিলেন। তাহলে বালকাণ্ডের সামগ্রিক প্রক্ষিপ্ততার যে দাবি, যে অপপ্রচার, একে একটা ভুল বোঝাবুঝি বলে মনে করা যেতে পারে। এর একটা সম্ভাব্য কারণও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম দিকে বালকাণ্ড এবং অযোধ্যাকাণ্ড এই দুটি কাণ্ডের পৃথক পরিচিতি ছিল না, এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। প্রমাণ কি আছে? পদ্মপুরাণে বলা হচ্ছে রামায়ণ 6 কাণ্ডে রচিত, সেখানে বালকাণ্ড আছে, অযোধ্যাকাণ্ড নেই। বালকাণ্ডের 76-77 সর্গের পরের থেকে অযোধ্যাকাণ্ডের ঘটনাগুলির বর্ণনা চলছে। অন্যদিকে 11 শতকের কবি ক্ষেমেন্দ্র তার রামায়ণ মঞ্জরিতে করলেন ঠিক বিপরীত কাজটা। তিনি বালকাণ্ড বলে উল্লেখ করলেন না, অযোধ্যাকাণ্ড দিয়ে শুরু করলেন, কিন্তু তার মধ্যে একবারের জন্য বাদ দেননি রামের বাল্যকালের কোনো প্রসঙ্গ। ম্যানুস্ক্রিপ্ট ট্র্যাডিশনে দেখা যায় 1455 মান্নাব্দ বা খ্রিস্টাব্দে পশ্চিম ভারতে লিখিত একটি দেবনাগরী পুঁথিতে বালকাণ্ডের স্বর্গগুলিকে অযোধ্যাকাণ্ডের স্বর্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ বালকাণ্ড ও অযোধ্যাকাণ্ডের মধ্যে একটা কাঠামোগত অনিশ্চয়তা বজায় ছিল, আর তজ্জনিত যে কিছু পাঠভেদ ঘটেছিল সেখান থেকে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় যে বালকাণ্ডে বর্ণিত ঘটনাগুলি সামগ্রিকভাবে প্রক্ষেপণ বা পরে যুক্ত করা হয়েছে। কিন্তু বালকাণ্ড নামটা যদি বা নাও থাকে, রামের বাল্যকাল কিন্তু কখনোই উপেক্ষিত হয়নি। তাই এই অপপ্রচারকে অবশ্যই খণ্ডন করা যেতে পারে। তার সঙ্গে নিহিত রয়েছে দ্বিতীয় একটি প্রশ্ন, সেটা হচ্ছে বালকাণ্ড যদিও বা রামায়ণের অবিচ্ছেদ্য অংশ হয়, ড্যানিয়েল ফেলার বলছেন তার মধ্যে নাকি রামায়ণ বাল্যকালের ঘটনা প্রায় নেই বললেই চলে। তিনি একটি প্রভোকেটিভ শিরোনাম দিয়েছেন তার গবেষণা নিবন্ধের, বলেছেন এপিক হিরোজ হ্যাভ নো চাইল্ডহুড। যদিও বা মহাভারতের উপরে আলোচনাটা বেশি হয়েছে, তথাপি তার স্পষ্ট দাবি ছিল যে রামায়ণের প্রথম কাণ্ডটির নাম বালকাণ্ড হলেও রামের বাল্যকালের বর্ণনা নাকি 17 স্বর্গের মাত্র 11টি শ্লোকে সীমাবদ্ধ। এটি মোটেও রামায়ণের সীমাবদ্ধতা নয়। আসলে বাল্যকাল বলতে প্রাচীন ভারতীয় রাষ্ট্রসমাজে কি বোঝানো হতো সে প্রসঙ্গে ফেলারের জ্ঞানের সীমাবদ্ধতা। তার উদ্ভট দাবিটিকে ভিত্তিহীন বলে প্রমাণ করার জন্য আমি প্রাচীন ভারতে বাল্যের ধারণার আলোকপাত করব, তারপর রামায়ণের অনুসরণে রামের বয়সের অনুসন্ধান করে তার বাল্যলীলাকে বোঝার চেষ্টা করব। বাল্যকাল ও সাবালকত্ব এই বিষয়গুলো ঠিক কোনো সংজ্ঞা হয় না, একটা সীমারেখা টানা যায় বলতে পারেন। এই সীমানা নির্মাণে চিকিৎসা শাস্ত্র, ধর্মবিধান, সামাজিক রীতিনীতির ভূমিকা থাকে। চিকিৎসা শাস্ত্রের মধ্যে প্রাচীন ভারতের প্রমুখ আয়ুর্বেদ শাস্ত্র চরক সংহিতা থেকে জানা যায় 1600 বর্ষ পর্যন্ত হলো বাল্যকাল। এই পর্বের বৈশিষ্ট্য হিসাবে বলা হচ্ছে অপরিপক্ক ধাতু, অজাত ব্যঞ্জন, সুকুমার, অক্লেশ সহ অসম্পূর্ণ বলদেহ। এই মতের সমর্থন অপর আয়ুর্বেদ শাস্ত্র সুশ্রুত সংহিতাতেও পাওয়া যায়। কৌটিলীয় অর্থশাস্ত্র অবশ্য এই প্রসঙ্গে লিঙ্গগত ভেদের ধারণা এনেছে। অর্থশাস্ত্রে বর্ণিত হয়েছে 12 বর্ষে উপনীতা কন্যা প্রাপ্ত ব্যবহারা হন, অর্থাৎ ব্যবহার ধর্ম বা লিগাল ট্রানজ্যাকশনের অধিকারিণী হন। বালকদের জন্য কৌটিল্য নির্ধারণ করেছেন এই বয়সকে 1600 বর্ষেই।
তার কয়েক শতাব্দী পরে রচিত নারদ স্মৃতি অবশ্য এই লিঙ্গভেদকে উপেক্ষা করে ১৬০০ বর্ষকেই সাবালকত্বের কাল নির্ধারণ করেছে। নারদ স্মৃতিতে বলা হচ্ছে ৮ বছর বয়স পর্যন্ত শিশু গর্ভসদৃশ এবং ৮ থেকে ১৬ পর্যন্ত সে বাল, এবং তাকে আরেকটি অভিধা দেওয়া হয়েছে পোগণ্ড। গর্ভস্থৈ সদৃশজ্ঞেয় আবর্ষাদষ্টমাৎ শিশু বাল আষোড়শাজ্ঞেয় পোগণ্ডশ্চাপি শব্দতে। এ তো গেল নির্দেশাত্মক সাহিত্যগত উপাদানের কথা। এছাড়া আরেকটা উদাহরণ দিচ্ছি লেখমালা থেকে। কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লেখ, প্রাগ্মান্নাব্দ ২য় বা ১ম শতকে এই লেখ থেকে জানা যায় রাজার প্রথম ১৫ বছর কেটেছে কুমার সুলভ ক্রীড়ায়, ক্রীড়িত কুমার ক্রীড়িকা। তার স্বাস্থ্য ছিল উজ্জ্বল, দেহ সৌষ্ঠব। তারপর অর্থাৎ ১৬০০ বর্ষে সাবালকত্বে উপনীত হয়ে তবেই তিনি যৌবরাজ্যে অভিষিক্ত হন। রাজা হবার আগে ৯ বছর পালন করেন সেই যৌবরাজ্যের দায়িত্ব। আশা করি প্রাচীন ভারতে ১৬০০ বর্ষ যে নাবালকত্ব সাবালকত্বের সীমারেখা ছিল, এর পর্যাপ্ত প্রমাণ আমি দিতে পেরেছি। এই যুক্তিকে কাজে লাগিয়ে রামের জীবনের যে ঘটনার সময় তার বয়স ১৬র কম বলে জানা যাবে, সেগুলিকে তার বাল্যলীলার অভিধা দিতে তো কোনো সমস্যা থাকে না। রামের জন্ম থেকেই দেখা যাক। তার জন্ম দিব্য। তিনি বিষ্ণুর অর্ধাবতার, বিষ্ণুর অর্ধম মহাভাগম। অপুত্রক দশরথ ঋষ্যশৃঙ্গ ঋষিকে নিযুক্ত করলেন পুত্রেষ্টি যজ্ঞে। ফলস্বরূপ যে পায়েস তিনি পেলেন সেটি ভাগ করে দিলেন তার ৩ রানীর মধ্যে। যথাসময়ে তারা হলেন গর্ভিণী। যথাকালে বছর ঘুরতেই ৬ ঋতুর শেষে ঋতু বসন্ত যখন সমাগত, চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে ত্রিলোকপূজ্য তার ৭ম অবতার গ্রহণ করেন কৌশল্যা ও দশরথের পুত্ররূপে। উল্লেখ্য যে দশরথের পত্নীদের এই গর্ভকালের মধ্যে কিন্তু কোনো আতিশয্য দেখা যায় না। তুলনা করুন, সর্বদমন ভরতের জন্মকালে শকুন্তলার গর্ভকাল ছিল ৩ বছর, বা ঋষি পরাশর বা ভার্গব ঔরবের গর্ভকালও ছিল অভাবনীয়ভাবে দীর্ঘ। শাক্যমুনির জন্মের ক্ষেত্রে দেবী মহামায়া এক বিশেষ স্বপ্ন দেখেছিলেন, স্বর্গ থেকে এক শ্বেতহস্তি উড়ে আসছে। সেরকম কিছুই কিন্তু নেই দশরথ পুত্রদের জন্মকালে। কেবল পুত্রেষ্টি যজ্ঞের পায়েস খেয়ে গর্ভিণী হয়েছিলেন ৩ রানী। এমনকি রাম ও তার ভাইদের জন্মমাত্র ব্যবস্থা করতে হয়নি কারাগার থেকে গোকুলে পৌঁছবার। কেবল দক্ষিণ ভারতীয় পাঠের পাণ্ডুলিপিতে এরপর রামের জন্মকালে গ্রহ নক্ষত্রাদির অবস্থান সূচক কয়েকটি শ্লোক পাওয়া যায়, যা থেকে বোঝা যায় যে এই মহামানবের জন্য সব গ্রহ নক্ষত্রই কম বেশি অনুকূল অবস্থানে ছিল। উত্তর ভারতীয় পাঠে এই শ্লোকগুলি অনুপস্থিত, যে কারণে দুর্ভাগ্যজনকভাবে সবিমর্শ সংস্করণে এদের স্থান হয়েছে পাদটিকায়। বালকাণ্ডের ৭ম সর্গ থেকে জানা যায় ৪ ভাইয়ের এবার যথাসময়ে জাতকর্ম নামকরণ আদি সংস্কার সম্পন্ন হয়েছিল। গুরুবর বশিষ্ঠের নিকট শুরু হয়েছিল শিক্ষালাভ। বাল্যকাল থেকেই ৪ ভাইয়ের মধ্যে সদ্ভাব, অতিরিক্তভাবে দেখলে রাম আর লক্ষ্মণের মধ্যে, অন্যদিকে ভরত আর শত্রুঘ্নের মধ্যে। বাল্য থেকেই এই সদ্ভাবের বিশেষ উল্লেখ পরবর্তীকালে বনবাসে লক্ষ্মণের রামকে অনুসরণ আর সেই 14 বছর ভরত শত্রুঘ্নের বোঝাপড়ায় অযোধ্যার শাসনকার্য সমাধাকে সমর্থন করে। ঠিক যেমন পঞ্চপাণ্ডবের মধ্যে বাল্য থেকেই ছিল সদ্ভাব, অথচ ভীমের উৎপীড়ন সহ্য করতে হয়েছিল দুর্যোধনাদি ধার্তরাষ্ট্রদের। বাল্যে ভীমকে বিষপ্রয়োগ করে হত্যার চেষ্টা, পরে যতুগৃহে কুন্তিসহ পঞ্চপাণ্ডবকে হত্যার চেষ্টা থেকে শুরু করে সর্বোপরি কুরুক্ষেত্রের নরমেধ যজ্ঞ, দ্বন্দ্বের বীজ তো যেন রোপিত হয়েছিল সেই ছোটবেলাতেই। বাল্যকাল আসলে গঠনমূলক কাল। বাল্যের ওঠাপড়ার টানাপোড়েনের মধ্য দিয়ে মানুষ গড়ে ওঠে, আবার কিছু স্বভাব সেই বাল্য থেকেই রয়ে যায়।
বাল্যের দৈনন্দিন জীবনের বর্ণনার পরিবর্তে তাই দু একটি ছোট ঘটনার উল্লেখও বড় বয়সকে বুঝতে সাহায্য করে। পাণ্ডু ও ধৃতরাষ্ট্রের পুত্রদের বৈরীর বিপ্রতীপে দশরথের পুত্রদের সম্ভাব্য সদ্ভাব মহাকাব্য দুটির বৃহত্তর আখ্যানকেই পুষ্ট করে। আহত পক্ষীকে শুশ্রূষা করে মুক্ত করার ঘটনার উল্লেখ থেকে বালক সিদ্ধার্থের করুণাই বোঝায়। কবিগুরুর চারিত্র পূজা গ্রন্থে যখন দেখি বিদ্যাসাগরের কথা, যখন জানতে পারি বালক ঈশ্বরচন্দ্রের অদম্য জেদ, বুঝতে বাকি থাকে না কিভাবে সে যুগের সেরা সংস্কৃতজ্ঞ সবার বিরুদ্ধে যেতে পেরেছিলেন, সফল হতে পেরেছিলেন। যখন শিশুসুলভ চপলতায় শাস্তি পেয়ে ঘরে বন্দী হয়ে কোনো বালক অকাতরে দান করেন নবীন বস্ত্র, কিংবা সাপের আগমনেও বিঘ্নিত হয় না তার ধ্যান, দান ধ্যানের মহাবাক্যস্বরূপ আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় বাণিত তার দৃপ্তকণ্ঠ থেকেই উদ্ঘোষিত হতে পারে। রামের বাল্যকালে এরপর এক বিশেষ মোড়, এক বিশেষ পর্ব। যজ্ঞে বাধা দান করছে কিছু রাক্ষস, তারকা তাদের মধ্যে প্রমুখ। তাদের নিধনের জন্য বিশ্বামিত্র এসেছেন রামকে নিয়ে যেতে, প্রার্থনা করছেন দশরথের কাছে। প্রিয় পুত্রকে তো এই কাজে পাঠানোর অনুরোধ শুনে দশরথ ভীত সন্ত্রস্ত। তিনি বলছেন সসৈন্যে বিশ্বামিত্রকে সহায়তা করতে তিনি আগ্রহী, কিন্তু একা রামকে পাঠাতে কদাচ না। বালকাণ্ডের ঊনবিংশ সর্গের 2 থেকে 7 সর্গে বিশ্বামিত্রকে নিরস্ত করতে রামের রাক্ষস নিধনের অপারগতার কথা জানাচ্ছেন দশরথ। প্রয়োগ করছেন 3টে বিশেষণ, যা অত্যন্ত প্রণিধানযোগ্য। রামের বয়সকে বোঝার জন্য, রামের বাল্যাবস্থাকে বোঝার জন্য। দশরথ বলছেন রাম বাল, 69 বর্ষ এবং অকৃতবিদ্য। রাম বালক, তার 16 বছর বয়স হয়নি, আর তার বিদ্যালাভ শেষ হয়নি। রামায়ণে এই প্রথম রামের বয়সের একটা সরাসরি উল্লেখ। দশরথের এই দাবি থেকেও মেলানো যাচ্ছে যে আগে যেমন বললাম 16 বছর বয়স সাবালকত্ব প্রাপ্তির কাল বলে প্রাচীন ভারতে মনে করা হতো। যাই হোক, এরপরের ঘটনাও আপনারা সকলেই জানেন। বিশ্বামিত্র তো ছাড়বার পাত্র নন, তিনি রামকে সঙ্গে নিতে সমর্থ হলেন। সঙ্গে চলল লক্ষ্মণও। পথিমধ্যে বিশ্বামিত্রের নিকট 2 ভাই নানাবিধ দিব্যাস্ত্র শিক্ষা করলেন, জানলেন অনেক পৌরাণিক কাহিনী। তারপরের ঘটনা বলতে রামের তারকাবধ, মারিচ স্বরাঘাতে বহু দূরে গিয়ে পতিত হলো, সুচারুভাবে সম্পন্ন হলো যজ্ঞকার্য। গৌতমের পত্নী প্রস্তরীভূত অহল্যা, তাকে উদ্ধার করলেন রাম। সর্বশেষে বিশ্বামিত্র 2 ভাইকে নিয়ে পৌঁছলেন জনকের রাজসভায়। সেখানে হরধনু ভঙ্গের মাধ্যমে সীতার সঙ্গে পরিণয় এবং পরে পরশুরামের দর্পচূর্ণ করার মাধ্যমে তাকে শান্ত করলেন রাম। এর মধ্য দিয়ে বালকাণ্ডের ঘটনাবলী প্রবাহিত। দশরথের বয়ান থেকে কথা স্পষ্ট যে এই ঘটনাগুলির মধ্যে রামের বয়স 16 অতিক্রান্ত হয়নি, সে নাবালক। ড্যানিয়েল ফেলারের যে মন্তব্য রামের বাল্যকালের বর্ণনা অনুপস্থিত, এটিও অত্যন্ত ভুল। এর পাশাপাশি অরণ্যকাণ্ডের 2টি ঘটনার আলোকে বিচার করলে দেখা যায় যে এই বালকাণ্ডের এতগুলো ঘটনা যা বললাম, এই সময় রামের বয়স 16 কম তো জানা গেছে, প্রিসাইজলি বলা যাচ্ছে রামের বয়স ছিল 12 বছর। মারিচের কথা আগেই বলেছি। রামের তীর খেয়ে সে অনেক দূরে গিয়ে পতিত হয়েছিল। এবার রাক্ষসরাজ রাবণ যখন ভগিনী শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর আর বন্ধুবর মারিচকে ডেকে পাঠিয়েছে পরামর্শ করার জন্য, মারিচ কিন্তু তখনও মনে করে রেখেছে বালক রাঘবের সেই ভয়াল রূপ। রাক্ষসরাজকে নিরস্ত করতে তাই সেই স্মৃতি ভাগ করে নিয়েছে মারিচ। সেও উল্লেখ করেছে অরণ্যকাণ্ডের 36তম সর্গে 69 বর্ষোয়ম অকৃতাস্ত্রশ্চ রাঘব। পাণ্ডুলিপি ভেদে পাঠ পাওয়া যায় বালো 12 বর্ষোয়ম, অর্থাৎ মারিচের মনে আছে রাঘবের সেই ভয়াল রূপ, যার একটি পাণ্ডুলিপি ট্র্যাডিশন অনুযায়ী
ঊনষোড়শ বর্ষ, 16 বছর বয়স হয়নি। অন্য এলাকার পাণ্ডুলিপি অনুযায়ী প্রিসাইজলি 12 বছর বয়স। অন্যদিকে আরেকটি ঘটনা, ব্রাহ্মণবেশী রাবণ যখন সীতার কাছে স্বীয় রূপ ধরা দেননি, সীতা তাকে নিজের পরিচয় নিবেদন করছেন। সীতা বলছেন শ্বশুরালয়ে তার 13 বর্ষে স্বামী দেবর সহ বনবাসে বেরিয়ে আসেন তিনি। সেই সময় তার স্বামীর বয়স ছিল 25, মম ভর্তা মহা তেজা বয়সা 25। কয়েকটি পাণ্ডুলিপিতে অতিরিক্তভাবে আরেকটি শ্লোকার্ধ পাওয়া যায়। সেটিতে দেখা যায় সীতা নিজেকে বনবাসের শুরুতে বলছেন 18 বর্ষীয়া, 18 হি বর্ষানি মম জন্মনি গণ্যত। একটু বিয়োগ করে দেখুন, 13 বছর তিনি কাটিয়েছেন শ্বশুরালয়ে, বনবাসে বেরিয়েছেন তখন তার বয়স 18 মাত্র। 13 বছর বাদ দিলে তার বিবাহের বয়স দাঁড়ায় 5 বড়জোর 6, আর রামের বয়স 12। 25 থেকে 13 বাদ দিলে তা দাঁড়ায় 12। আর একটা শ্লোক রামের বয়সের উল্লেখ করেছে, একটু সমস্যাও সৃষ্টি করে ফেলেছে। সেটা আছে অযোধ্যাকাণ্ডে। বনবাসকালে মাতা কৌশল্যা বলছেন 10 বর্ষানি তব জাতস্য রাঘব অতীতানি প্রকাঙ্ক্ষন্ত্যা ময়া দুঃখ পরীক্ষায়াম। তাহলে বনবাসকালে রামের ঠিক বয়স কত ছিল? মা বলছেন 10 বর্ষানি, 17, 17, আর স্ত্রী বলছেন না 25। একে আরো জটিল করে তুলেছে 4টি দেবনাগরী পুঁথি। তারা বলেছে ওটা কৌশল্যা 17 বলেছেন, তারা লিখেছে না 27। একটি মালয়ালম পুঁথি আবার লিখেছে 18। হিসেবে তো আরো গরমিলের সমস্যা। এক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছেন ভাষ্যকার মহেশ্বর তীর্থ। তার ভাষ্যে তিনি বলছেন এই শ্লোকে জাতস্য শব্দের অর্থ জন্ম নয়, দ্বিজত্ব বা উপনয়নকে গ্রহণ করতে হবে। আর রামের 8ম বর্ষে উপনয়ন সংস্কার হয়েছিল। মহেশ্বর তীর্থের এই মতকে যদি গ্রহণ করা যায় তাহলে 17 আর 8 দাঁড়ায় 25। তখন আমাদের বাকি বয়ানগুলোর সঙ্গে মিলে যায়। অন্যথায় 10 বর্ষানি শব্দবন্ধটি হয় লিপিকর প্রমাদ, নয়তো লিখতে গিয়েই লেখকদের মধ্যে কোনো ভুল ত্রুটির ফলে হয়ে গিয়েছে। অপেক্ষাকৃত ভালো ব্যাখ্যা নিয়েছেন মহেশ্বর তীর্থ। আমি 3টে অপপ্রচারের কথা উল্লেখ করেছিলাম। প্রথমটি, বালকাণ্ডই নাকি রামায়ণের আদিস্তরের অংশ নয়। সেটি অপপ্রচার না ম্যানুস্ক্রিপ্ট ট্র্যাডিশনের কারণে একটা ভুল বোঝাবুঝি, সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করেছি। আর বালকাণ্ডকে বাদ দিয়ে, বালকাণ্ডের ঘটনাগুলিকে পুরোপুরি সরিয়ে রেখে রামায়ণের মূল ঘটনা যদি রাবণবধকেও ধরেন, কেন কিভাবে সীতার সঙ্গে রামের পরিচয় এবং কেন সীতাকে উদ্ধার করতে রাম সমুদ্রের পরপারে গিয়ে রাবণকে হত্যা করে আসবেন, তার ব্যাখ্যা বেশ ভিত্তিহীন হয়ে দাঁড়ায়। রামের বাল্যকালে যে তিনি তারকাকে নিধন করেছেন, মারিচকে স্বরাঘাতে দূরে পতিত করেছেন, সে কথা বালকাণ্ডে না হলেও অরণ্যকাণ্ডে মারিচ মনে করিয়ে দিয়েছে রাবণকে। তার মধ্যে সেই ভয় রয়ে গিয়েছে, অথচ রামায়ণের বালকাণ্ড নাকি প্রক্ষিপ্ত। এ ধরনের গোলমেলে কথা বিশ্বাসযোগ্য নয়। যদিও বা রামায়ণের বালকাণ্ডকে অবিচ্ছেদ্য অঙ্গরূপে গ্রহণ করলাম, তদপি ড্যানিয়েল ফেলারের মতন পণ্ডিতেরা যখন বলছেন যে সেখানে নাকি রামের বাল্যকালের কোনো বর্ণনাই নেই, প্রায় কোনো বর্ণনাই নেই, সেখানে অন্যান্য শাস্ত্র থেকে নাবালকত্ব সাবালকত্বের সীমারেখাকে কাজে লাগালে আমরা বুঝতে পারি যে রামায়ণে রামের বেশিরভাগ লীলা যখন ঘটছে তখন তার বয়স মাত্র 12 বছর। তার পরিণয় পর্যন্ত হচ্ছে 12 বছর বয়সে। একে তার বাল্যলীলা বলতে ক্ষতি কী? তৃতীয়ত, যেটি
সম্প্রচারের নামে অপপ্রচার, সেটি আরও ভয়ঙ্কর। সেটি আমার পক্ষে একা এখানে খণ্ডন করা সম্ভব নয়। আমার শ্রোতৃমণ্ডলী যদি সচেতনভাবে এই ব্যাপারে পরবর্তী সময়ে নিজেরা সেটিকে খণ্ডন না করেন। সেটি কি সমস্যা? সেটি সমস্যা হচ্ছে, যত টেলিভিজুয়াল অ্যাডাপ্টেশন হয়েছে, একদম শুরুতে যেখানে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল, একদম সাম্প্রতিককালে সুজয় রেউ, কোনো ক্ষেত্রেই যখন বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে রাক্ষস নিধনার্থে দশরথের কাছে নিতে এলেন, সেই অভিনয় কোনো শিশু অভিনেতাকে দিয়ে করানো হয়নি। স্বাভাবিকভাবে বাল্মীকীয় রামায়ণ হয়তো সবচেয়ে কম জনপ্রিয় রামায়ণ হিসাবে দূরে সরে গেছে, আর সবথেকে জনপ্রিয় রামায়ণ হিসাবে এই সব টেলিভিজুয়াল অ্যাডাপ্টেশন তারা দায়িত্ব নিয়ে রামের বাল্যলীলাকে চেপে দিয়েছে। এমনকি হনুমানের বাল্যলীলাকে নিয়ে অ্যানিমেশন পর্যন্ত হয়ে গিয়েছে। কৃষ্ণকে নিয়ে তো হয়েছেই, রাম কি দোষ করল? একদম শেষে লীলা শব্দটার উপর একটু আলোকপাত করতে চাই। যদিও লীলা শব্দটার একটা সিম্যান্টিক হিস্ট্রি দেওয়া আমার শ্রোতৃমণ্ডলীর কাছে নিষ্প্রয়োজন। লীলা খেলা এই দ্বন্দ্ব সমাস বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত শব্দ, কিন্তু লীলা আর খেলা এই দুয়ের মধ্যে একটু ভেদ আছে। খেলার মধ্যে একটা হার জিতের ব্যাপার আছে, একটা মোটিভেশন আছে। ভগবানের লীলার মধ্যে সে সমস্ত নেই। এইখানেই পার্থক্য হয়ে দাঁড়ায়। ভগবানের বাল্যলীলা নিষ্পাপ, সেখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, সেটা তার গঠনমূলক সময়। শ্রীরামের ক্ষেত্রেও দেখি বাল্মীকীয় রামায়ণ সেইভাবেই এক গঠনমূলক সময় হিসাবে দেখিয়েছে রামের বাল্যকালকে, যেখানে রাম সমস্ত ব্রাহ্মণ্য ধর্মের যে আচার অনুষ্ঠান, যে সংস্কার, সেগুলোর মধ্য দিয়ে যেমন গেছেন, তিনি যেমন বশিষ্ঠের কাছ থেকে শিক্ষালাভ শুরু করেছেন, তেমনি অন্যান্য অস্ত্রবিদ্যা শিক্ষালাভ করার সুযোগ পেয়েছেন, পৌরাণিক কথা শোনার শিক্ষা পেয়েছেন বিশ্বামিত্রের কাছ থেকে, অবদান রেখেছেন তারকাবধ করে। কালীয় দমনের কথা তো প্রচুর রকমভাবে অ্যানিমেশনে হোক, মূর্তিতে হোক উঠে এসেছে। তারকাবধ তো রামের মাত্র 12 বছর বয়সের লীলা, এটিকে কেন গ্রহণ করা হয়নি? এ বড় দুঃখের বিষয়। যাই হোক, এর থেকে আমার মনে হয় এর উপরে আর কোনো অতিরিক্ত কথা আমার বলা উচিত নয়। আমি আশা করি আমার 3টে অপপ্রচারের অন্তত 2টিকে খণ্ডনের চেষ্টা করেছি, এবং 3য়টির দায়িত্ব আমার একার নেওয়া উচিত নয়, আপনাদের উপরে দেওয়া উচিত। আপনারা আমার থেকে যে আলোচনাগুলো পেলেন, প্রাচীন ভারতে বাল্য এবং সাবালকত্বের সীমারেখার আঙ্গিকে আপনারা যদি রামের বয়সকে নিরূপণ করেন, বালকাণ্ডের সমস্ত ঘটনা রামের 16 বছরের কম বয়সে, বাল্যকালে, আরও প্রিসাইজলি 12 বছর বয়সে এইটুকু উপলব্ধি করেন, এবং তারপরে একটু আশেপাশে টেলিভিজুয়াল অ্যাডাপ্টেশনগুলোতে দেখেন কিভাবে রামের বাল্যকাল উল্লেখই করা হয় না, এবং সেখানে 12 বর্ষীয় বালকের রামের চরিত্রে অভিনয় করছেন ত্রিশোর্ধ্ব অভিনেতারা, কিভাবে জনমানসে রামের বাল্যলীলাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে অপপ্রচারের মাধ্যমে। আমার মনে হয় এতেই আমার সংক্ষিপ্ত প্রয়াসের
সার্থকতা হবে। শেষ করব জয়দেবেরই আরেকটি শ্লোক দিয়ে। জনক সুতাকৃত ভূষণ জিতদূষণ সমর শমিত দশকণ্ঠ জয় জয় দেব হরে।